আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং সুস্থতার সাথে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের যে রণপ্রস্তুতি সেটা আশা করি তোমরা ইতিমধ্যে শুরু করেছো। তোমাদের এইচএসসি এবং আলিম পরীক্ষা তোমাদের শেষ হয়েছে এবং তোমরা ইতিমধ্যে অনেকেই বিভিন্ন কোচিং এ ভর্তি হয়ে গেছো। তোমরা অনেকে স্কুল অফ এক্সিলেন্সেও ভর্তি হয়েছো। এখানে তোমরা যারা আছো অথবা যারা এই ক্লাস দেখছো, তোমাদের জন্য মানে যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী, যারা এই মহারণে যোগ দিতে আগ্রহী শিক্ষার্থী, তাদের জন্য স্কুল অফ এক্সিলেন্সের একেবারে নিয়মিত আয়োজন আমাদের আজকের এই পটেনশিয়াল পাবলিকিয়ান এক্সামের। হ্যাঁ, পটেনশিয়াল পাবলিকিয়ান এক্সামের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এই ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সাধারণ জ্ঞান অংশের সমাধান নিয়ে তোমাদের সামনে আমি সাকিব শাহরিয়ার আজকে হাজির করেছি। আমাদের পুরো ক্লাসে আমরা তোমাদেরকে শুধু বিউপির যে পটেনশিয়াল এক্সামের যে প্রশ্ন সমাধান বা প্রশ্ন বিশ্লেষণ এটাই কেবলমাত্র করব না, বরঞ্চ একই সাথে এই প্রশ্ন সমাধানের সাথে সাথে তোমাদেরকে বিউপি কিভাবে ক্র্যাক করা যায় বা বিউপিতে আসলে ঠিক কি ধরনের প্রশ্ন হয় এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার বলে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন ধরে বিউপিতে যারা ভর্তি হতে চায় বা বিউপিতে যারা পরীক্ষা দিতে চায়, মানে আমি যদি আরেকটু অন্যভাবে বলি, বিউপি হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয়, বিউপি হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই স্টুডেন্টরা যারা বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভর্তি হতে চায়, কারণ ঢাকার মধ্যে থাকা রাজনীতিমুক্ত ক্যাম্পাস থেকে শুরু করে অন্যান্য যত বিষয় আছে সেগুলোর জন্য কিন্তু বিউপির একটা আলাদা ভোক্তা রয়েছে। তার মানে তোমরা ভর্তি হওয়ার জন্য বেশি আগ্রহী হয়ে থাকে। এমনকি অভিভাবকরাও কিন্তু চায় যে বিউপিতে তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য। তো সেই জায়গা থেকে আমরা বিউপির জন্য প্রত্যেক বছর আলাদা করে ক্লাস নিয়ে থাকি। বিশেষ করে বিউপির সাধারণ জ্ঞান ক্লাস, যেটা তোমরা জানো বিউপির সাধারণ জ্ঞান প্রশ্নটা হয় বরাবরই ইংরেজিতে, এবং এই ইংরেজিতে সাধারণ জ্ঞান প্রশ্ন এটা অনেকের জন্য বেশ কঠিন। আমাদের দেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আমরা যে ধরনের স্টাইলে পড়াশোনা করি, আমরা অনেকে গ্রাম থেকে এসেছি, অনেকে ঢাকায় থাকলেও বাংলাদেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটাতে আসলে এমন আহামরি কোনো ইংরেজি আমরা শিখি না, বা ইংরেজি যে ভীতিটা আছে সেটার কারণেই হোক আমরা কোনো ক্রমেই বিউপির ইংরেজি পরীক্ষাকে স্বাভাবিক, মানে বিউপির সাধারণ জ্ঞান পরীক্ষাকে, সাধারণ জ্ঞান প্রশ্নকে কোনোভাবেই সাধারণ কোনো প্রশ্ন মনে করতে পারি না, কারণ প্রশ্নটা ইংরেজি ভাষায় লেখা হয়ে থাকে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইংরেজিটা জাস্ট একটা ভাষা। আমাদেরকে মনে রাখতে হবে যে ইংরেজি স্রেফ একটা ভাষা, এবং এবং এই যে স্রেফ একটা ভাষা আমাদের ইংরেজি, এই ইংরেজি ভাষার পাশাপাশি এই এই ইংরেজি ভাষার মানে ইংরেজি ভাষায় যে সাধারণ জ্ঞান প্রশ্ন হয়ে থাকে, এই সাধারণ জ্ঞান প্রশ্ন শুধুমাত্র ভাষাটা বাদে তথ্যটা কিন্তু একেবারে সেম টু সেম থাকে। বরঞ্চ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের থেকে বিউপির সাধারণ জ্ঞান প্রশ্ন অনেক সহজ হয়ে থাকে। তাহলে শুধুমাত্র ভাষাগত পার্থক্যের কারণে আমরা যদি বিউপির এই ভীতিটা কাটিয়ে উঠতে না পারি, তাহলে সেটা আমাদের জন্যই কিন্তু ব্যর্থতা। আমার মনে হয় যে আজকের এই ক্লাসটা করার পরে বা আজকের এই সেশন পুরোপুরি দেখার পরে আমরা অনেকেই হয়তোবা বিউপির প্রশ্নকে নতুন করে চিনতে পারবো বা বিউপিকে আমরা নতুন করে জানতে পারবো। আমি যে বিগত 13-14 বছর ধরে মোটামুটি পড়াচ্ছি, এই পুরো সময়টাতে আসলে যখন থেকে বিউপির পরীক্ষায় স্টুডেন্টদের এই যে গুরুত্বের যে বিষয়টা, এটা মোটামুটি 15-16 সালের পর থেকে বিউপি খুব বেশি গুরুত্ব পেয়ে আসছে, এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে 18 সালে 19 সালে আমি একটা প্রাইভেট ব্যাচ পড়িয়েছিলাম বিউপির জন্য, এবং যাদেরকে পড়িয়েছিলাম তারা প্রায় প্রত্যেকেই বিউপিতে চান্স পেয়েছিল। তাহলে নিঃসন্দেহে আমি বোঝানোর চেষ্টা করছি যে বিউপিতে চান্স পাওয়া কঠিন কোনো ব্যাপার না। আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়তে পারি, আমরা যদি বিউপির মতো করে পড়তে পারি, ঠিক যেভাবে পড়া দরকার ওভাবেই যদি আমরা পড়তে পারি, বিউপি ক্র্যাক করা খুব ইজি ব্যাপার। আমরা আমাদের ক্লাসে এই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা টিপস এন্ড ট্রিক্স গুলাও মোটামুটি শেয়ার করবো। আসলে কোনো জিনিসেরই খুব বেশি টিপস এন্ড ট্রিক্স নাই, হ্যাঁ, কোনো বিষয়েরই খুব বেশি টিপস এন্ড ট্রিক্স নাই। তো এইটা আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই টিপস এন্ড ট্রিক্স এর বাইরে যে সাধারণ জ্ঞানের পড়ার যে নিয়মিত কৌশল,
সেই সনাতন পদ্ধতি ব্যবহার করেই আমরা কিভাবে বিউপিতে ভালো করতে পারি সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াবো না। আমরা আজকে FA ইউনিটের জন্য তোমরা যে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের পটেনশিয়াল বিউপিয়ান এক্সাম, সেই পটেনশিয়াল বিউপিয়ান এক্সামের আসলে কি অবস্থা, তোমাদের কতটুকু তোমরা সেখানে আসলে পড়াশোনা করতে পেরেছো, কতটুকু তোমরা ভালো করতে পেরেছো, সেই বিষয়গুলো আমি একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকেই লাইভ দেখছো। তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ সম্ভবত। তো তারপরও তোমরা একটু জানাবে যে তোমরা কোনো সমস্যা বোধ করছো কিনা বা কোনো সমস্যা ফেস করছো কিনা। আমরা আমরা এখন প্রশ্ন সমাধানে সরাসরি চলে যাব। তো আমরা শুরু করছি বিউপির FA ইউনিটের প্রশ্ন সমাধান। আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সমাধানে তোমাদেরকে সমাধানে অংশগ্রহণ করার জন্য সময় দেব, এবং তোমরা সমাধানে অংশগ্রহণ করার পরেই আমরা সেগুলোর উত্তর দিয়ে সেগুলো বিশ্লেষণের দিকে যাব। ঠিক আছে, তাহলে প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে সোহরায়। সোহরাই ইজ দ্য ফেস্টিভ্যাল অফ দ্য এথনিক কমিউনিটি নেম। তার মানে সোহরাই কোন উপজাতির উৎসব জানতে চেয়েছে। যে আমাদের যে সোহরাই আছে, এই সোহরাই ফেস্টিভ্যাল এইটা কোন উপজাতির উৎসব। ঠিক আছে, সোহরাই ফেস্টিভ্যাল কোন উপজাতির উৎসব। অপশনে আছে গারো, অপশনে আছে চাকমা, অপশনে আছে সান্তাল, মানে এটা হচ্ছে সাঁওতাল আর কি, সাঁওতাল যেটা, এবং তঞ্চঙ্গা। তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে কোন উপজাতির উৎসব হচ্ছে, কোন উপজাতির উৎসব হচ্ছে সোহরাই। একটু খুব দ্রুত যদি একটু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আমি একটু দেখবো যে তোমরা উত্তরগুলো যদি একটু দ্রুত দেওয়ার চেষ্টা করো, আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটা আমরা দেখার চেষ্টা করব। তোমরা উত্তরে অংশগ্রহণ করতে পারছো কিনা ঠিক মতো, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো তোমরা তোমাদের যেটা তোমরা উত্তর করেছো পরীক্ষায় সেটা তোমরা একটু জানিয়ে দেবে কমেন্টে, এবং মন্তব্যের ঘরে জানিয়ে দিলে আমরা একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো বলেছে সোহরাই। ঠিক আছে, আমরা জানি যে বাংলাদেশের এই যে যে উপজাতিরা আছে, হ্যাঁ, এরা বাংলাদেশের বেশিরভাগ পাহাড় অঞ্চল, উপকূলীয় অঞ্চলে বসবাস করে। কারণ হচ্ছে যে এরা এই অনুর্বর যে ভূমিগুলো আছে, একদম উপকূলীয় অঞ্চলের লবণাক্ত ভূমি, তারপরে এই যে তোমার পাহাড়ি অঞ্চল, এই জায়গাগুলোতে এসে এরা বসতি স্থাপন করেছিল। এবং সেইখান থেকে বিশেষ করে এই যে মানে তারা এই যে কুয়াকাটা আর কি, মানে পটুয়াখালীর, হ্যাঁ, ওইখানে এই যে কুয়াকাটা, ঠিক আছে, এই কুয়াকাটা থেকে শুরু করে এইভাবে বিভিন্ন জায়গায় তারা আবাদ করেছিল। বিভিন্ন জায়গাকে তারা বসবাস উপযোগী করেছিল। তো তাহলে এখন এই যে তাদের নির্দিষ্ট কিছু উৎসব আছে যেগুলো বাঙালিদের নিয়মিত উৎসব থেকে অনেকটাই আলাদা, যেগুলো বাঙালিদের নিয়মিত উৎসব থেকে অনেকটাই আলাদা। তাহলে এরকম একটা উৎসব হচ্ছে সোহরাই। এরকম একটা উৎসব কি, এরকম একটা উৎসব হচ্ছে সোহরাই। যে সোহরাইটা মূলত কাদের, সাঁওতালদের উৎসব, তাই না? সোহরাইটা কাদের উৎসব? সোহরাইটা হচ্ছে সাঁওতালদের উৎসব। তাহলে তোমরা তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে। সোহরাই হচ্ছে সাঁওতালদের উৎসব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। হুম, তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে। ওকে, পরের যে প্রশ্নটা আমরা দেখি যে হুইচ অর্গানাইজেশন অ্যাওয়ার্ডস দ্য নোবেল প্রাইজ। তার মানে এই যে পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার কোনটা, নোবেল প্রাইজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার। তাহলে পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার আমরা বলছি কোনটাকে, আমরা পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার বলছি এই যে নোবেল প্রাইজকে, তাই না? যে নোবেল প্রাইজ পাইলে, যে নোবেল প্রাইজ পাইলে আমরা কি, আমরা অনেক খুশি হই, পৃথিবী জোড়া মানুষ তাকে আলাদা করে মূল্যায়ন করে, আলাদা করে সম্মান করে। তাহলে এই যে নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার, যেগুলো পৃথিবীতে আছে, এক্সিস্ট করছে, এরকম সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার হচ্ছে নোবেল প্রাইজ। এই নোবেল প্রাইজ কোন অর্গানাইজেশন দিয়ে থাকে? একদম উপরে আছে হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের কি, ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটা সংস্থা। জাতিসংঘের যে সংস্থাটা, জাতিসংঘের যে সংস্থাটা জাতিসংঘের শিক্ষা, হ্যাঁ, সায়েন্স মানে বিজ্ঞান এবং কালচার মানে হচ্ছে সংস্কৃতি, শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক সংস্থা হচ্ছে ইউনেস্কো। তারপরে দেখছি রয়্যাল সুইডিশ একাডেমি, তারপরে দেখছি নোবেল কমিটি, তারপরে দেখছি ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, এখন বলতে হবে যে কোন অর্গানাইজেশন নোবেল প্রাইজ দিয়ে থাকে প্রত্যেক বছর, নোবেল পুরস্কার দিয়ে থাকে, পুরস্কার থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, নোবেল প্রাইজ দিয়ে থাকে কোন প্রতিষ্ঠান প্রত্যেক বছর?
তাহলে প্রত্যেক বছর নোবেল পুরস্কার দিচ্ছে কারা, এইটা জানতে চেয়েছে এখানে, যে প্রত্যেক বছর নোবেল পুরস্কার দিচ্ছে মূলত কারা। আমরা জানি প্রত্যেক বছর নোবেল পুরস্কার দিচ্ছে হচ্ছে নোবেল কমিটি আছে একটা, সেই নোবেল কমিটি প্রত্যেক বছর এই নোবেল প্রাইজ দিয়ে থাকে। এছাড়া প্রত্যেকটা নোবেল প্রাইজের জন্য আলাদা আলাদা ইনস্টিটিউশন আছে। হ্যাঁ, ক্যারোলিনাস্কা ইনস্টিটিউট আছে, হ্যাঁ, যারা হচ্ছে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। তারপরে হচ্ছে তোমার এই যে এই রয়্যাল সুইডিশ একাডেমি কিছু মনোনয়ন দিয়ে থাকে, ঠিক আছে। তবে নোবেল কমিটি হচ্ছে কি করে, এই নোবেল পুরস্কারটা একদম চূড়ান্তভাবে মানে নির্ধারণ করে যে কে পাবে। পরের প্রশ্ন, এ লন্ডন বেসড গ্রুপ, আচ্ছা এটা হচ্ছে লন্ডন কি বেসড গ্রুপ, এ লন্ডন বেসড গ্রুপ দ্যাট টুক হিউম্যানিটেরিয়ান এইড ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ নোন অ্যাজ, তার মানে হচ্ছে হিউম্যানিটেরিয়ান এইড, হ্যাঁ, এটা হচ্ছে কি মানবিক যে সহায়তা, হ্যাঁ, তাইলে লন্ডন বেসড মানে লন্ডন কে কেন্দ্র করে গড়ে ওঠা এই লন্ডন বেসড হিউম্যানিটেরিয়ান গ্রুপ, ঠিক আছে। এরা কি করছে, এরা হচ্ছে এরা মানে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এরা কি করছে, হিউম্যানিটেরিয়ান এইড দিছে, মানবিক সহায়তা দিছে, কোন জায়গায়, বাংলাদেশে। এটা কি নামে পরিচিত, অপশন আছে অপারেশন ওমেগা, অপারেশন সার্চ লাইট, অপারেশন ক্র্যাক প্লাটুন, অপারেশন জ্যাকপট। আমরা জানি অপারেশন জ্যাকপট কোনটা, অপারেশন জ্যাকপট হচ্ছে যেইটা বাংলাদেশের এই যে নৌবাহিনী, হ্যাঁ, মানে নৌবাহিনী মানে মুক্তিযুদ্ধের সময়, ঠিক আছে, নৌ সেক্টরে যে অভিযান চালানো হয়েছিল, চট্টগ্রাম বন্দরে যে অভিযান চালানো হয়েছিল, সেটা হচ্ছে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজগুলোকে ডুবিয়ে দেয়ার, সেটা ছিল অপারেশন জ্যাকপট, ঠিক আছে। অপারেশন সার্চ লাইট কি ছিল, অপারেশন সার্চ লাইট ছিল হচ্ছে ওই যে রাত্রেবেলা 25 মার্চের কালো রাতের যে ইয়ে আছে, মানে 25 মার্চের কালো রাতের যে ক্র্যাকডাউন আর কি, এই ক্র্যাকডাউনটাই হচ্ছে অপারেশন সার্চ লাইট নামে পরিচিত। অপারেশন ওমেগা যেটা, এই অপারেশন ওমেগাটা হচ্ছে এই লন্ডন বেসড একটা গ্রুপ, হ্যাঁ, যেটা এই দুই বন্ধু মিলে তৈরি করেছিল, হিউম্যানিটেরিয়ান এইড দিয়েছিল বাংলাদেশের কিসের সময়, যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধ করছিল পাকিস্তানের সাথে, যুদ্ধে তৈরি হওয়া জন্মানোর মানে যে যুদ্ধ, সেই যুদ্ধে যখন ছিল ওই সময়কার কথা। তাহলে সেটার নাম হচ্ছে অপারেশন ওমেগা, অপারেশন ওমেগা। পরের প্রশ্ন আমরা দেখি, হু লেড দ্য গ্যাম্বিয়ান মানে গাম্বিয়ান আচ্ছা ডেলিগেশন ইন দ্য আইসিজে, ইন্টারন্যাশনাল আইসিজে হচ্ছে কি, আইসিজে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। হু লেড দ্য গাম্বিয়ান ডেলিগেশন, ঠিক আছে, গাম্বিয়া থেকে যে ডেলিগেশন আসছে আইসিজিতে যে অভিযোগ করছে, সেইটার এই হিয়ারিং দ্য কেস, ওই কেসের হিয়ারিং করার জন্য কে লিড করছে, জেনোসাইড এগেইনস্ট মায়ানমার, মায়ানমারের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ আসছে সেই আইসিজেতে, সেই গণহত্যার অভিযানের মানে অভিযোগের শুনানিতে ওই যে দলটা আসছে, ওই দলটা কে লিড করছে, ভাই ওই অভিযোগ দিছেই হচ্ছে কে, আবু বকর তাম্বাদু। কে দিছে, আবু বকর তাম্বাদু দিছে। আবু বকর তাম্বাদু কে, আবু বকর তাম্বাদু হচ্ছে এই গাম্বিয়ান মানে গাম্বিয়ার তোমার হচ্ছে আইনমন্ত্রী, ঠিক আছে, আবু বকর তাম্বাদু, সে হচ্ছে এই এই বিষয়টাকে লেড করছে। ওকে, তাইলে আবু বকর তাম্বাদু কি করছে, বিষয়টাকে লিড করছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারতেছি ভাইয়ারা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা তাইলে এরপরে দেখি। ওকে, আমরা তাইলে এরপরে দেখি কি দেখব, আমরা দেখি হুম আমরা দেখি যে ওকে, তাহলে তো আমরা বুঝলাম। এর পরের প্রশ্ন, দ্য ন্যাশনাল হেল্পলাইন ফর দ্য ভায়োলেন্স এগেইনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন, নারী এবং শিশুর বিরুদ্ধে যে সহিংসতা, হ্যাঁ, সেইটার বিপরীতে হেল্পলাইন কি আছে, আমরা জানি ন্যাশনাল কিছু হেল্পলাইন নাম্বার আছে, আমরা জানি কিছু ন্যাশনাল হেল্পলাইন নাম্বার আছে। তার মধ্যে যে ওই যে একটা ইদানিং দেখবা যে প্রায়ই ইয়ে হয়, যে তোমার এই যে রিল দেখে না, রিল, সেখানে এক একটা র্যান্ডম ভিডিওর সাথে রিল দিয়ে দেয়, ভাই 999-এ ফোন দেন, ভাই কেউ 999-এ ফোন দেন, এরকম একটা মানে একটা ভয়েস বলে আর কি, র্যান্ডম অনেক ভিডিওতে এই ধরনের দেখবা যে তোমরা একটা ভয়েস জাস্ট যোগ করা থাকে। এই যে 999-এ ফোন দেন যে বলে, এই 999-এ ফোন দিলে আসলে কি হবে, এই 999-এ মোট 4টা জরুরি সেবা আছে, মনে রাখবা 4টা জরুরি সেবা এই 999-এ আছে। তোমরা কি বলতে পারবা 4টা জরুরি সেবা কি কি? যদি বলতে না পারো আজকেই গুগল করে দেখে ফেলবা। এই যে 4টা জরুরি সেবা অ্যাভেল করা যাবে 999-এ ফোন দেওয়ার মাধ্যমে, আমি বলে দিই, তার মধ্যে পুলিশ অ্যাম্বুলেন্স আছে,
ঠিক আছে, কি আছে, পুলিশ অ্যাম্বুলেন্স আছে, আর দুইটা তোমরা খুঁজে বের করবা কি আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন নারী এবং শিশুর বিরুদ্ধে যে ভায়োলেন্স হয় সেই ভায়োলেন্সের জন্য, নারী শিশুর বিরুদ্ধে যে ভায়োলেন্স হয়, আচ্ছা ঠিক আছে, তাহলে নারী শিশুর বিরুদ্ধে যে ভায়োলেন্স হয় এই ভায়োলেন্সটা তোমরা একটু কি করবা, চেক করবা, দেখবা, ঠিক আছে, এটা তোমরা একটু দেখবা। ওকে, আচ্ছা, তাইলে এটা কোনটা বলো, এটা কোনটা, আমি তোমাদের কমেন্ট দেখতে যাচ্ছি, বলো। 109, 109, এটা হচ্ছে কি, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে নারী এবং শিশুর বিরুদ্ধে, হ্যাঁ ভায়োলেন্স দূর করার জন্য একটা হেল্পলাইন নাম্বার, যেটা টোল ফ্রি নাম্বার, যেটা কল করলে তোমার টাকা টুকা কাটবে না। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ ক্যানালস, সিটি অফ ক্যানাল কারে বলা হয়, সিটি অফ ক্যানালস কাকে বলে, খাল, ক্যানাল হচ্ছে খাল, ক্যানাল কি, ক্যানাল হচ্ছে খাল, তাইলে খালের শহর বলা হচ্ছে কোনটাকে, খালের শহর কোনটাকে বলা হচ্ছে, আমরা জানি ভেনিসকে বলা হয় নিমজ্জিত নগরী বা নিমজ্জমান নগরী, ঠিক আছে, নিমজ্জমান নগরী বা নিমজ্জিত নগরী, কেন, কারণ পুরা ভেনিসটাই এই খালের মাঝে মাঝে যে জায়গা আছে, অনেক বড় বড় বিল্ডিং একেবারে খালের উপরে তৈরি হয়েছে, ঠিক আছে, তো এই ভেনিসটা হচ্ছে কি খালের পাড়ের নগরী, সিটি অফ ক্যানালস বলা হয় এটাকে, ঠিক আছে, কি বলা হয়, বলা হয় সিটি অফ ক্যানালস, ঠিক আছে। ওকে, হুম, ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা দেখি ভাইয়া, যে দ্য সেকেন্ড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট, ঠিক আছে, তার মানে জিআই পণ্য, দ্বিতীয় জিআই পণ্য কোনটা বাংলাদেশের, এটা তো ডেফিনেটলি তোমরা পারবা, বলো দ্বিতীয় জিআই পণ্য বাংলাদেশের, 2 নাম্বার জিআই পণ্য যেটা, সেটা কোনটা, বাংলাদেশের 2 নাম্বার জিআই পণ্য কোনটা, বেনারসি, হিলসা মানে হচ্ছে ইলিশ, জামদানি, শ্রিম্প মানে চিংড়ি, বলতে হবে যে দ্বিতীয় জিআই পণ্য, বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য হচ্ছে ইলিশ মাছ, সহজ করে দিচ্ছি, বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য কোনটা, ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য। জিআই পণ্যগুলো কি, জিআই পণ্য হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, কোন একটা নির্দিষ্ট জায়গায় ওই জায়গার নামে বা ওই জায়গা যে পণ্যের নামে পরিচিত হয়, যেমন আমরা বলি না অনেক সময় যে কি, আমরা বলি যে ধরো রাজশাহীর রসকদম মিষ্টি যেটা, ঠিক আছে, ওইটা ওই জায়গার একটা ইউনিক ব্যাপার। এরপরে তোমার এই যে আমরা চাঁপাইনবাবগঞ্জের, হ্যাঁ তোমার এই যে ক্ষীরসাপাত, সাতক্ষীরার হিমসাগর, হ্যাঁ তারপরে এরকম অনেক জায়গায়, মানে সিলেটের শীতল পাটি, দিনাজপুরের কাটারি ভোগ, তাইলে এই যে বিভিন্ন পণ্য যেগুলো আসলে ওই জায়গার একটা ঐতিহাসিক ভিত্তি আছে আর কি, যে পণ্যগুলোর ওই জায়গার ভিত্তিতে একটা আলাদা গুরুত্ব রয়েছে, ঠিক আছে, ওই জায়গার ভিত্তিতে একটা আলাদা গুরুত্ব রয়েছে, সেইগুলোকে কি বলা হয়, সেইগুলোকেই কিন্তু এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা এই প্রোডাক্ট বলা হয়ে থাকে, জিআই পণ্য সংক্ষেপে বলা হয় জিআই, এটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা কি একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, হ্যাঁ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বাংলাদেশে এটা স্বীকৃতি দেয় হচ্ছে ডিপিডিটি, ঠিক আছে, ডিপিডিটি, এই পেটেন্টের যে একটা সংস্থা আছে সেই ডিপিডিটি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়টা দেখে। এর পরের প্রশ্ন দেখো, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বিজ্ঞান, ফরাসি বিপ্লব কত সালে শুরু হয়, ফ্রেঞ্চ রেভলিউশন বিজ্ঞান ইন হুইচ ইয়ার, দেখো এই অপশনগুলো বাংলায় হয়ে গেছে, হ্যাঁ অপশনগুলো কি হয়ে গেছে, বাংলায় হয়ে গেছে, তাইলে এই ফ্রেঞ্চ রেভলিউশন বিজ্ঞান ইন হুইচ ইয়ার, 1776, 1789, 1799, 1804, কত সালে এই ফরাসি বিপ্লব শুরু হয়, কত সালে ফরাসি বিপ্লব শুরু হয়, আমরা জানি, আমরা জানি এই ফরাসি বিপ্লব হচ্ছে বিপ্লবগুলোর মধ্যে একটা বিখ্যাত বিপ্লব, যেটা স্লোগান ছিল সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি, তাই না, সাম্য, স্বাধীনতা আর কি, ভ্রাতৃত্ব, ঠিক আছে, বা মৈত্রী আর কি, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি, তাইলে কত সালে এই ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল, আমরা জানি ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল 1789 সালে, কত সালে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল, 1789 সালে শুরু হয়েছিল, এবং ফ্রেঞ্চ রেভলিউশন মোটামুটি 10 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল, ঠিক আছে, তাহলে এই ফ্রেঞ্চ রেভলিউশনের এই যে বিখ্যাত মানে
পাবলিক হচ্ছে রুশো, তাই না? তারপরে হচ্ছে ভলতেয়ার, হ্যাঁ, বিখ্যাত একটা ক্লাব আছে, ক্লাবের নাম হচ্ছে জ্যাকোবিন ক্লাব। ক্লাবের নাম কি? জ্যাকোবিন ক্লাব, জ্যাকোবিন ক্লাব। ঠিক আছে, এগুলো তো আমরা জানি, তাই না? এগুলো আমাদেরকে একটু ঠিক করে পড়তে হবে। তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন বিজ্ঞান ইন হুইচ ইয়ার, কত সালে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল? 1789 সালে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল। পরের প্রশ্নে আমরা চলে যাই। আমরা দেখি যে হুইচ ইভেন্ট স্টার্টেড দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধ, কোন ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছিল? তাহলে প্রথম বিশ্বযুদ্ধের জন্য মূলত দায়ী ছিল কোন ঘটনা, সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। তাইলে এবার তোমরা বলো প্রথম বিশ্বযুদ্ধের জন্য কোন ঘটনা দায়ী ছিল? আমরা জানি যে ওই সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়, এই যে তোমার এই আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড তার ওয়াইফ, হ্যাঁ, সোফিয়াকে নিয়ে বেড়াইতে গেছিল কোথায়? বেড়াইতে গেছিল সার্বিয়াতে, হ্যাঁ, সার্বিয়ার সারায়েভোতে বেড়াতে গেছিল। পরে তাকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়। তাহলে এই মেরে ফেলাকে বলে হচ্ছে অ্যাসাসিনেশন। মেরে ফেলাকে বলে কি? অ্যাসাসিনেশন অফ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড। তাইলে ফ্রান্স ফার্ডিন্যান্ডের যে হত্যা, গুপ্ত হত্যা, অ্যাসাসিনেশন, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু করেছিল। এবং ওই সময় যে ইভেন্টটা শুরু হয়েছিল সেটা নাম হচ্ছে জুলাই ক্রাইসিস। আমরা প্রথম বিশ্বযুদ্ধ পড়ানোর সময় জুলাই ক্রাইসিস খুব সুন্দর করে পড়াই, ঠিক আছে? জুলাই ক্রাইসিস, হ্যাঁ। পার্ল হারবারে এই যে বোম্বিং হয়, এটা তো হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তাই না? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হচ্ছে পার্ল হারবারে বোম হামলা হয়। জার্মান ইনভেশন অফ পোল্যান্ড, এটার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ট্রিটি অফ ভার্সাইয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে দেওয়া হয়। ট্রিটি অফ ভার্সাই বা ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ কি করা হয় ভাইয়ারা? শেষ করে দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে আসলে যদি আমাদের ইনফরমেশনটা জানা থাকে, তাহলে আমাদের কি ইংরেজি ইংরেজি ভাষায় জিকে কি হিব্রু ভাষায় জিকে, এটাতে তো আমাদের খুব বেশি তফাৎ না। পড়তে পারলেই হবে, তাই না? পড়তে পারলেই হবে। ওকে। হুম। তাহলে হুম, পরের প্রশ্নটা দেখি। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ হেল্পিং বাংলাদেশ টু বিল্ড রামপাল পাওয়ার প্ল্যান্ট? রামপাল পাওয়ার প্ল্যান্ট বানাইতে কে হেল্প করতেছে? দেখো, রামপাল হচ্ছে একটা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। কি জিনিস? কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। তার মানে কয়লাকে ইংরেজিতে বলে কোল, ঠিক আছে? কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপাল। এছাড়া আমরা আরো তাপবিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছি কোথায়? রূপপুর। কোথায়? রূপপুর। রূপপুরে হেল্প করতেছে রাশিয়া। রূপপুর হবে বাংলাদেশের প্রথম প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটাতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে কি? ইউরেনিয়াম। কি জিনিস? ইউরেনিয়াম, ঠিক আছে? ইউরেনিয়াম কি ব্যবহার হবে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা হবে। তাইলে এই রূপপুরে হেল্প করতেছে কে? রাশিয়া হেল্প করতেছে, রাশিয়া। তাইলে এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হেল্প করতেছে কে? ইন্ডিয়া হচ্ছে এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হেল্প করতেছে। কে হেল্প করতেছে? ইন্ডিয়া। ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়া মানে হচ্ছে ভারত। তাহলে রামপাল মানে তাপবিদ্যুৎ কেন্দ্রে হেল্প করতেছে ইন্ডিয়া। পরের প্রশ্নে চলে যায়। দ্য লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ হোয়াট? লাইট ইয়ার হচ্ছে আলোকবর্ষ। কি জিনিস? লাইট ইয়ার হচ্ছে আলোকবর্ষ। দেখো, আমি যে সবসময় বলি যে সাধারণ জ্ঞান শুধুমাত্র পড়ার বিষয় নহে। সাধারণ জ্ঞান কি শুধুমাত্র পড়ার বিষয় নয়, তুমি প্রত্যেক মানে তোমার লাইফের প্রত্যেকটা ইভেন্ট সাধারণ জ্ঞান, তোমার লাইফের প্রত্যেকটা কাজই সাধারণ জ্ঞান। তোমার লাইফের প্রত্যেকটা পড়াশোনা, তুমি চোখে যা দেখছো, কানে যা শুনছো, তুমি যে অনুভব করছো, সেটাই সাধারণ জ্ঞান। কারণ সাধারণ জ্ঞানে এমন প্রশ্ন আসে যে কোন মাসগুলো নিয়ে শীতকাল হয়, কোন মাসগুলো নিয়ে বর্ষাকাল হয়। তুমি যদি তোমার জন্মের পরেতে বাংলাদেশে জন্মায় থাকো আর চোখ কান খোলা রাখো, তাহলে এই পর্যায়ে এসে নিশ্চয়ই তোমাকে এটা পড়ে জানতে হবে না যে এই 2 মাস বর্ষাকাল, এই 2 মাস শরৎকাল, এই 2 মাস হেমন্তকাল। তুমি খুব ভালো মতো বুঝতে পারবা, বিশেষ করে বর্ষাকাল, ঠিক আছে? তুমি জানতে পারবা, ঠিক আছে, যে কোন সময়টাতে বর্ষা আসে, কোন ঋতু মানে কোন মাস, হ্যাঁ, বর্ষার মাস, বাংলা মাস কোন মাস, বর্ষার মাস। কাজেই সাধারণ জ্ঞান কি? সাধারণ জ্ঞান হচ্ছে তুমি তোমার পুরো লাইফে, তুমি তোমার ডেইলি লাইফে তুমি যা করছো, সেটাই কিন্তু কি? সেটাই কিন্তু সাধারণ জ্ঞান, সেটাই কিন্তু তোমার সাধারণ জ্ঞানে দরকার হবে। কাজেই এই যে দেখো আলোকবর্ষ নিয়ে তোমরা যদি মনে করে দেখো, সেটা হচ্ছে যে একটা গান আছে না, এই যে জেমস গাইছিল, এই জেমসের ভিগি ভিগি যে গানটা, এটা কিন্তু আসছিল হচ্ছে ইয়েতে, এই যে তোমার মহিনের ঘোড়াগুলি, কলকাতার একটা বিখ্যাত ব্যান্ড আছে মহিনের ঘোড়াগুলি, ওখান থেকে। ভেবে দেখেছো কি? তারারাও যত আলোকবর্ষ দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, ঠিক আছে?
তো এই যে আলোক বর্ষ দূরে, ঠিক আছে, তাইলে আলোক বর্ষ, ঠিক আছে, আলোক বর্ষ এটা কি, এটা কিসের ইউনিট অফ হোয়াট, আলোক বর্ষ কাকে বলে দেখো, আলো, আলো, ঠিক আছে, আলো এক বছরে, এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে আলোক বর্ষ। তাহলে আলোক বর্ষ মূলত কিসের ইউনিট, সময়ের নাকি দূরত্বের? আলোকবর্ষ কিসের ইউনিট, সময়ের নাকি দূরত্বের? দূরত্বের, ডিস্টেন্সের। তাইলে যতটুকু দূরত্ব এক বছরে আলো অতিক্রম করছে, চিন্তা করো যে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ডের মতো, ঠিক আছে, আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ডের মতো। তাহলে এক বছরে আলো কতখানি দূরত্ব অতিক্রম করে, যতটুকু করবে তাহাকেই বলবে আলোকবর্ষ, সেটাকে ইংরেজিতে বলবে লাইট ইয়ার, আলোকবর্ষ, ঠিক আছে। তাইলে মাঝে মাঝে গান শুনেও কি হয়, একটু উপকার হয়, মাঝে মাঝে কি হয়, গান শুনেও খানিকটা উপকার টুপকার হয়ে থাকে, বুঝতে পেরেছ? হুম, ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। হু ইজ দ্য ফাউন্ডার অফ জুম অ্যাপ? জুম অ্যাপের ফাউন্ডার কে? বব কান, বিল গেটস, সার্গেই ব্রিন, ইরিক ইউয়ান। ঠিক আছে, বলতে হবে যে জুম অ্যাপের, এটা তো সবাই পারবা মনে হয়, জুম অ্যাপের, জুম অ্যাপের তোমার হচ্ছে ইনভেন্টর কে? জুম অ্যাপ কে বানাইছে ভাই? জুম অ্যাপ কে বানাইছে? জুম অ্যাপ বানাইছে কে? এরিক ইউয়ান হচ্ছে এই জুম অ্যাপ বানাইছে, এরিক ইউয়ান হচ্ছে এই জুম অ্যাপ বানাইছে। তোমাদেরকে বলতে হবে সার্গেই ব্রিন তিনি কি বানাইছেন, সার্গেই ব্রিন কি বানাইছেন? বিল গেটস তো বানাইছে মাইক্রোসফট, তাই না? বিল গেটস কি বানাইছে? মাইক্রোসফট বানাইছে, মাইক্রোসফট, মাইক্রোসফট, ঠিক আছে, বিল গেটস বানাইছে মাইক্রোসফট। তাহলে সার্গেই ব্রিন কি বানাইছে? সার্গেই ব্রিন বলো। এরিক ইউয়ান বানাইছে জুম, ঠিক আছে, যেটা করোনার মধ্যে আমাদের ক্লাসের ধারণাকে পাল্টে দিয়েছিল, বদলে দিয়েছিল, তাই না? তাইলে এই সার্গেই ব্রিন তিনি কি জিনিস বানাইছেন ভাই? সার্গেই ব্রিন বলো দেখি কে বলতে পারে, আমি কিন্তু কারো কমেন্টই দেখতে পাচ্ছি না এখনো। সার্গেই ব্রিন কি বানাইছে বলো? ভাই তোমরা যারা গুগল করতেছো এখন, ঠিক আছে, বসে বসে তোমরা যারা এখন গুগল করতেছো সার্গেই ব্রিন লিখে, ঠিক আছে, তোমাদের মতো গাধা পৃথিবীতে আর নাই ভাই রে। সার্গেই ব্রিন হচ্ছে গুগলের অন্যতম আবিষ্কর্তা, ঠিক আছে। গুগল নামে যে সার্চ ইঞ্জিনটাতে আমরা সব কিছু সার্চ করি, আমরা মনে করি যে গুগল সব জানে, কারণ গুগল হচ্ছে এমন একটা সার্চ ইঞ্জিন যেটা সমস্ত ইন্টারনেটের যত গভীর কুয়া আছে সেইখান থেকে আমাদেরকে ইনফরমেশন নিয়ে এসে এসে আমাদেরকে দেয়, বলে যে ভাই এই যে এই আপনার ইনফরমেশন, আপনি এটা জানতে চেয়েছিলেন, গ্রহণ করুন আপনার ইনফরমেশন, ঠিক আছে। এরপরে আমরা দেখি হু রোট দ্য বুক ডেভেলপমেন্ট অফ ফ্রিডম, ডেভেলপমেন্ট অফ ফ্রিডম এটা কে লিখছে? হ্যাঁ, আমরা জানি, আমরা জানি এপিজে আব্দুল কালাম হচ্ছেন ভারতের একজন বিখ্যাত কি রাষ্ট্রপতি। এপিজে আব্দুল কালাম, হ্যাঁ, তিনি 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 বলেছেন কি, স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমায় ঘুমায় দেখো, বরঞ্চ স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাইতে দেয় না। এই অমর্ত্য সেন তিনি হচ্ছেন একজন বিখ্যাত পদার্থ মানে অর্থনীতিবিদ, ঠিক আছে, যিনি ফার্স্ট বয়দের দেশে লিখেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যিনি ক্ষুধা ও দারিদ্র্যের অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন। কি করেছেন? ক্ষুধা ও দারিদ্র্যের অর্থনীতি, হ্যাঁ, ক্ষুধা ও দারিদ্র্য, ক্ষুধা এবং দারিদ্র্যের অর্থনীতি নিয়ে যিনি কাজ করেছেন, ক্ষুধা এবং দারিদ্র্যের অর্থনীতি নিয়ে যিনি কাজ করেছেন তিনিই হচ্ছেন কে? তিনিই হচ্ছেন আমাদের এই অমর্ত্য সেন ভাই। এই অমর্ত্য সেনই লিখেছেন কি ডেভেলপমেন্ট অফ ফ্রিডম। আচ্ছা, আমাদের দেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ বই লিখেছেন। কি লিখেছেন? এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ। এখন এখন এই যে ক্ষুধা দারিদ্র্যের অর্থনীতি, ঠিক আছে, যা বলছিলাম এই যে অমর্ত্য সেন, ঠিক আছে, এই অমর্ত্য সেন হচ্ছে ক্ষুধা দারিদ্র্যের অর্থনীতি নিয়ে গবেষণা করতে যে তিনি লিখেছেন ডেভেলপমেন্ট অফ ফ্রিডম, আর মোহাম্মদ ইউনুস লিখেছেন কি ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ, ঠিক আছে, তিনটা জিরো তিনি চেয়েছেন আর কি। এরপরে হুইচ সিটি উইল হোস্ট দ্য 2028 সামার অলিম্পিক্স? 2028 সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন সিটি হোস্ট করবে? 2028 সালে কোন সিটি হোস্ট করবে? প্যারিস তো অলরেডি করছে, তাহলে 2028 সালে কোন সিটি এটা হোল্ড করবে? দ্রুত উত্তর দেখতে যাচ্ছি। 2024 সালে প্যারিসে হয়েছে, 2028 সালে কোথায় হবে ভাইয়ারা?
বলো। প্যারিস তো অপশনে আছে, কাজে এটা কাটা আগেই। লস অ্যাঞ্জেলেস, টোকিও, বেইজিং। আমরা জানি 2028 সালে সামার অলিম্পিক হবে কোথায়? লস অ্যাঞ্জেলেসে। 2028 সালে সামার অলিম্পিক কোথায় হবে? লস অ্যাঞ্জেলেসে হবে। তাহলে 2028 সালে সামার অলিম্পিক কোথায় হবে? লস অ্যাঞ্জেলেসে হবে 2028 সালে সামার অলিম্পিক। ওকে, 15 নম্বর প্রশ্ন আমরা দেখি। হোয়াট ডাজ নেটো স্ট্যান্ড ফর? নেটো হচ্ছে একটা অর্গানাইজেশন। নেটো হচ্ছে কি একটা অর্গানাইজেশন। হোয়াট ডাজ নেটো স্ট্যান্ড ফর? নেটো দিয়ে আসলে আমরা কি বুঝাচ্ছি? ঠিক আছে, নেটোর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেটো হচ্ছে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, নেটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, তার মানে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার চলছিল, কোল্ড ওয়ার এরাতে রাশিয়া মানে ইউএসএসআর তৎকালীন এবং 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 ইউএসএ, এই দুইটা ডাইপোলার বা দুই মেরুর পৃথিবী তৈরি করে। তখন কেউ কেউ ছিল ইউএস এর পক্ষে, আর কেউ কেউ ছিল সোভিয়েত রাশার পক্ষে। হ্যাঁ, তাইলে সোভিয়েত রাশা বা ইউএসএসআর এর পক্ষে ছিল কেউ কেউ। এখন ইউএসএ যা করতো রাশিয়া ঠিক তার উল্টা করতো, বা রাশিয়া যেটা করতো ইউএসএসআর কি করতো তার উল্টা করতো। ইউএসএ মানে রাশিয়া বানাইছিল হচ্ছে এটারে বলে হচ্ছে কি ওয়ারশপ অ্যাক্ট। কি জিনিস সেটা? ওয়ারশপ অ্যাক্ট। তার মানে পোল্যান্ডের ওয়ারশতে, পোল্যান্ডের ওয়ারশতে কতগুলা দেশ এক জায়গায় হয়ে কি করলো, তারা একটা চুক্তি করলো। সেই চুক্তির নাম ছিল ওয়ারশপ অ্যাক্ট। পোল্যান্ডের ওয়ারশতে হওয়ার কারণে ওয়ারশপ অ্যাক্ট নাম হলো। এবং এই ওয়ারশপ অ্যাক্টের অর্থই ছিল এরকম যে যদি আমার উপর কেউ আক্রমণ করে তাহলে এটা সবার উপর আক্রমণ বলে ধরে নিতে হবে। ইউএসএ জোটভুক্ত দেশগুলো করলো কি, তারা তখন নেটো বানালো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটার আর্টিকেল 5-এ বলা হইলো, এটার আর্টিকেল 5-এ বলা হইলো, আর্টিকেল 5-এ কি বলা হইলো ভাই? আর্টিকেল 5-এ বলা হইলো যে এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ভুক্ত যে দেশগুলো হবে, সেই দেশগুলোর কারো উপরে যদি একবার আক্রমণ হয়ে থাকে, সেই দেশগুলোর কারো উপরে যদি একবার আক্রমণ হয়ে থাকে, তাহলে আমরা মনে করব যে আক্রমণ সবগুলা দেশের উপরেই হয়েছে এবং সবগুলা দেশ একসাথে ওই আক্রমণকে প্রতিহত করার জন্য লেগে পড়বে। এরপর আমরা দেখি হোয়াট আর দ্য লেংথ অ্যান্ড ওয়াইড অফ আ প্রপার ক্রিকেট ব্যাট। একটা ক্রিকেট ব্যাটের, একটা ক্রিকেট ব্যাট কতটুকু লম্বা আর চওড়া হয়? ঠিক আছে, লেংথ অ্যান্ড ওয়াইড জানতে চাইছে। একটা ক্রিকেট ব্যাটের, এটা কিন্তু ক্রিকেট পিচ না রে ভাই, এটা ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য জানতে চাইছে। আমরা জানি এটা অনেকেই পারবা না, 96 সেন্টিমিটার এবং 10.8 সেন্টিমিটার হচ্ছে একটা ক্রিকেট ব্যাটের, হ্যাঁ একটা ক্রিকেট ব্যাটের লেংথ আর ওয়াইড। ক্রিকেট ব্যাটের লেংথ আর ওয়াইড হচ্ছে কত? 96 সেন্টিমিটার এবং 10.8 সেন্টিমিটার। পরের প্রশ্নে চলে যায়। দ্য অ্যাটমিক বম্ব, অ্যাটম বম্ব, পারমাণবিক বোমা ওয়াজ ফার্স্ট ইউজড ইন হুইচ জাপানিজ সিটি? কোন সিটিতে সর্বপ্রথম পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল? কোন সিটিতে সর্বপ্রথম পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে এটা জানতে চাইছে। কোন সিটিতে সর্বপ্রথম পারমাণবিক বোমা ব্যবহার করেছে? টোকিও, হিরোশিমা, নাগাসাকি, ওসাকা। আমরা জানি জাপানের দুইটা সিটিতেই বোমা হামলা হয়েছে, একটা হইতেছে হিরোশিমা আর একটা হইতেছে নাগাসাকি। এর মধ্যে হিরোশিমায় হচ্ছে অগাস্টের 6, 6 অগাস্ট, আর নাগাসাকিতে হচ্ছে 9 অগাস্ট। ঠিক আছে, তাইলে কোথায় আগে হইলো? হিরোশিমাতে আগে হইলো। কোথায় আগে হইলো? হিরোশিমাতে আগে হইলো। তোমরা জাপানের এই পারমাণবিক মানে জাপানের এই যুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা বিখ্যাত একটা ইয়ে আছে, কি যেন ওই ওই যে একটা একটা বিখ্যাত ছবি আছে, তোমরা দেখেছো কিনা জানি না। হ্যাঁ, একটা স্টিল পিকচার, একটা ছেলে, একটা ছেলে মানে যখন বোমা হামলা হয়েছে, হওয়ার পরে একটা ছেলে তার ছোট বোনকে পিঠে করে নিয়ে, আহত ছোট বোনকে পিঠে করে নিয়ে সে দীর্ঘ পথ হেঁটে, দীর্ঘ পথ হেঁটে সে চলে গেছে কোথায়? ওই ওই যে যেখানে চিকিৎসা দেয়া হচ্ছে আর কি, ঠিক আছে, যেখানে চিকিৎসা করা হচ্ছে এই জায়গায়। এবং ওই ছেলেটা বাচ্চা একটা ছেলে, তার নিজেরই বয়স মনে হয় 8-10 বছর, তার পিঠে, তার ঝোলাই মানে পিঠে ঝোলানো রয়েছে তার বোন, এবং সেই বোন তার চেয়ে ছোট বয়সে, সেই বোনকে পিঠে করে ঝুলিয়ে নিয়ে, একটা থলেতে ঝুলিয়ে নিয়ে সে চলে গেছে দীর্ঘ পথ পায়ে হেঁটে। ছেলেটার খালি পা, হ্যাঁ, সে মানে মাটির নিচের দিকে তাকিয়ে আছে এবং কান্না থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এমন অবস্থায় তার একটা স্টিল পিকচার আছে। তোমরা যদি দেখো এই ছবিটা, যে কত কিছু বলে দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। যুদ্ধ যে কত খারাপ জিনিস, কত বাজে জিনিস, যুদ্ধ যে মানুষের জীবনে কত বাজেভাবে এফেক্ট করে, সেই বিষয়টা আমরা ওই ছবিটা দেখলেই কিন্তু বুঝতে পারি। আমি জানি না তোমরা কেউ ছবিটা দেখেছো কিনা, ঠিক আছে, বাট হিরোশিমা নাগাসাকির এই যে
চিত্র ওই সময়কার, সেগুলো আসলে খুব প্যাথেটিক, খুবই প্যাথেটিক। ঠিক আছে, আমি জানি না তোমরা দেখেছো কিনা ওই সময়। হুম, ওকে ওকে, তো তোমাদেরকে যা বলতে যাচ্ছিলাম ভাই, বলছিলাম আর কি, দেখো পরের প্রশ্নটা দেখো, ভাষাঞ্চর ইজ লোকেটেড ইন হুইচ উপজেলা? ভাষাঞ্চর কোন উপজেলায় অবস্থিত? নোয়াখালী সদর, চাটখিল, হাতিয়া, সুবর্ণচর। ভাষাঞ্চর কোন জায়গায় অবস্থিত এটা জানতে চাইছে। আমরা জানি ভাষাঞ্চর হচ্ছে হাতিয়ার মধ্যে ভাই, ভাষাঞ্চর হচ্ছে হাতিয়ার মধ্যে, যেখানে ওই যে রোহিঙ্গাদের জন্য আলাদা আবাস বানানো ছিল। হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান? সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটারে? এই এম্পায়ার অফ দ্য রাইজিং সান, দেখো এই রাইজিং সান নামে কিন্তু জাপানিজ এম্পায়ারকেও কিন্তু বলা হয়তো এম্পায়ার অফ দ্য রাইজিং সান, বুঝছো? তাইলে এই যে এম্পায়ার অফ দ্য রাইজিং সান, ল্যান্ড অফ দ্য রাইজিং সান, এটা বলা হয় জাপানকে। সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, আর নিশীথ সূর্যের দেশ কি জিনিস? নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। নিশীথ সূর্যের দেশ, সূর্যের দেশ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নরওয়ে। নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। এগুলো আমাদের মনে রাখতে হবে, উপনাম থেকে এগুলো আসে, বিভিন্ন উপনাম থেকে এগুলো আসে। এর পরের প্রশ্ন আমরা দেখি, হাউ মেনি স্টার মার্কস ডাজ দ্য ন্যাশনাল সিম্বল অফ বাংলাদেশ? বাংলাদেশের জাতীয় যে প্রতীক আছে সেটাতে কয়টা স্টার আছে? 4টা স্টার আছে ভাই, 4টা তারকা চিহ্ন আছে। কয়টা? 4টা। এই 4টা তারকা চিহ্ন বাংলাদেশের সংবিধানের 4টা মূলনীতিকে এবং বাংলাদেশের যে মানে উচ্চাকাঙ্ক্ষা, ঠিক আছে, নাগরিক হিসেবে সেটাকে প্রকাশ করে, প্রচার করে। ওকে, পরের প্রশ্ন। তো আসলে দেখার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে তোমরা জানো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা মাত্র কোর্স লঞ্চ করে থাকি। হ্যাঁ, তার মানে বিউপির জন্য যে কোর্স সেটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স, সেটাই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স, এবং সেই কোর্সটাই আমরা অন্যান্য সব জায়গায়, আমরা মানে যত বিশ্ববিদ্যালয়ে তুমি বাংলাদেশে পরীক্ষা দিতে চাও, যেখানে আর্টসে তুমি পরীক্ষা দাও, সব জায়গার জন্য কিন্তু কোর্স একটাই, এবং এক কোর্সে অল ইন ওয়ান। ঠিক আছে, এই এক কোর্সে তোমরা সবকিছু পেয়ে যাচ্ছ, এবং এই পেয়ে যাওয়ার ইয়েতে মনে করো না তোমরা কোনো কিছু কম পাচ্ছ। আমাদের ইংরেজি পড়াচ্ছে হাসনাত আবদুল্লাহ, বাকি বিল্লাহ ইংরেজি পড়াচ্ছে, এই যে আমাদের সাগর ইংরেজি পড়াচ্ছে, তন্ময় সরকার। ঠিক আছে, প্রত্যেকে নিজে নিজে মেধাবী। সাগর হচ্ছে তোমার এই যে গুচ্ছে দ্বিতীয় ছিল, তন্ময় তো কত ইউনিভার্সিটিতে কি কি রেজাল্ট করছে এটাও নিজেই ভুলে যায় মাঝে মাঝে। ঠিক আছে, আর হাসনাতকে তো তোমরা সবাই চেনোই। বাংলা পড়াচ্ছেন আমাদের সাইফুর রহমান সাইদ ভাই, উনি যতদিন ধরে পড়ানো শুরু করছেন, তোমাদের এখন অনেকের ততটা বয়সও হয় নাই। ঠিক আছে, তাহলে সাইফুর রহমান স্যার, তার 19 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, ভাবো একটা লোকের 19 বছর ধরে খালি তিনি শুধু পড়াচ্ছেন, তাহলে তার কি অবস্থা বুঝতেই পারতেছো। ঠিক আছে, এছাড়া এছাড়া তোমরা দেখো আব্দুল্লাহ মাহফুজ আছে, এছাড়া দেখো এই যে রিয়াসাত রানা স্যার আছেন তোমাদের। ঠিক আছে, তাহলে তারা মিলে পড়াবেন বাংলা। এবং সাধারণ জ্ঞানে আছে আমি নিজে সাকিব শাহরিয়ার, আমার সাথে অ্যাসিস্ট করছে আতিকুর রহমান এবং আবিদ শাহরিয়ার। এছাড়া ম্যাথ আর আইকিউ এর জন্য সাকিব, হ্যাঁ, অসাধারণ পড়াচ্ছে। এবং তার পড়ানো থেকে জাহাঙ্গীরনগর সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আইকিউ আসে সেগুলো নাকি খুবই ইজি হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা নাকি খুবই ভালো করে ফেলছে সেগুলো পড়ে। তাইলে এই সব ব্যাপার যদি তোমরা একটু এক্সপ্লোর করতে চাও, তোমরা যদি আরো বেশি এই সম্পর্কে জানতে চাও, তোমাদেরকে এনরোল করতে হবে আমাদের কোর্সে। এবং সময় কিন্তু চলে যাচ্ছে ভেরি ফাস্ট, কারণ আমরা বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে দিচ্ছি কি ছাড়, 1500 টাকা করে ছাড়। ওকে, দেখো দ্য বুক তাবাকাতি নাসিরি। তাবাকাতি নাসিরি কে লিখছেন? হাসান নিজামি, আমির খুসরু, আবুল ফজল, মিনহাজি সিরাজ। মিনহাজি সিরাজ লিখছেন তাবাকাতি নাসিরি। কে লিখছেন? মিনহাজি সিরাজ লিখছেন। ঠিক আছে, মিনহাজি সিরাজ লিখছেন তাবাকাতি নাসিরি। আবুল ফজলের লেখা বিখ্যাত হচ্ছে কি আকবর নমে। আকবর নমে, বা আইনি আকবরী, যেটা আকবর নমে, হ্যাঁ, বা আইনি আকবরী, এটা লিখছেন হচ্ছে আবুল ফজল। আইনি আকবরী লিখছেন আবুল ফজল। ওকে, তারপরে দেখি তারতার ট্রাইব লিভস ইন। তারতাররা কোথায় বাস করে? রাশিয়া, বেলজিয়াম, চায়না, গ্রিস। আমরা জানি তারতাররা বসবাস করে রাশিয়াতে। তারতাররা কোথায় বসবাস করে? রাশিয়াতে। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইসেনশিয়াল ফর হিউম্যান রেসপিরেশন? কোন গ্যাস হিউম্যান রেসপিরেশন, মানব দেহের শ্বসনের জন্য দরকার? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। আমরা জানি যে হিউম্যান রেসপিরেশনের জন্য ইম্পর্টেন্স হচ্ছে, মানে এই ইসেনশিয়াল হচ্ছে কোনটা? অক্সিজেন। মানুষ কিসে শ্বাস নেয়? অক্সিজেন নেয়। আর কার্বন ডাইঅক্সাইড কি করে? বাদ দিয়ে দেয়, শরীর থেকে বের করে দেয়, অক্সিজেন গ্রহণ করে।
যদি কোনো কারণে তোমার শরীর অক্সিজেন গ্রহণ না করতে পারে তাহলে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে তোমার শরীর নীল হয়ে যাবে, তুমি মরে যাবা, তোমার ভেইনগুলো মরে যাবে এক এক করে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, এরপরে আমরা দেখি হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য এরিয়া হোয়ার দ্য রিভার মিটস দ্য ওশন, যেখানে নদী আইসা সাগরের সাথে মেলে সেই জায়গারে কি বলে? যেখানে নদী এসে সাগরের সাথে মেলে সেটারে কি বলে? নদী যেখানে যায় সাগরের সাথে মিলতেছে সেটারে কি বলতেছে? হ্যাঁ, সেটারে বলতেছে হচ্ছে কি, ডেল্টা না ইস্টুয়ারি, ইনলেট, ফোর্ড, কি বলে বলো? এইটারে বলা হচ্ছে এস্টুয়ারি। ঠিক আছে, ওকে, তাইলে যে এরিয়ায় সাগর মানে নদী সাগরের সাথে মিলছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি সঙ্গম। ওকে, দ্য রিজিয়ন অফ বেঙ্গল ওয়াজ নোন বাই ডিফারেন্ট নেমস ইন অ্যানশিয়েন্ট টাইমস। বাংলা বিভিন্ন নামে পরিচিত ছিল অ্যানশিয়েন্ট টাইমে, আগের যুগে। দ্য নর্দার্ন পার্ট ওয়াজ অফেন রেফার্ড টু অ্যাজ, নর্দার্ন হচ্ছে উত্তর দিক আর সাউদার্ন হচ্ছে দক্ষিণ দিক, তাইলে উত্তর দিক বাংলার মানে বাংলার বঙ্গের আগে উত্তর দিকে যে পার্টটা ছিল সেটার নাম কি ছিল? সেটার নাম কি ছিল? বঙ্গ, সমতট, বাকেরগঞ্জ, পুন্ড্র। আমরা জানি বঙ্গ ছিল হচ্ছে দেশের মধ্যে, মিডল। ঠিক আছে, মিডলে ছিল হচ্ছে বঙ্গ, তার মানে বর্তমান ঢাকা, উপরে গাজীপুর, হ্যাঁ, তার পাশে যে পদ্মার মানে যে চরমর আছে সেগুলো হচ্ছে বঙ্গ। সমতট কোনটা ভাই? সমতট, সমতট কোনটা ছিল? সমতট ছিল হচ্ছে কুমিল্লা। কোনটা? কুমিল্লা, নোয়াখাইল্লা। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে সমতট। বাকেরগঞ্জ ছিল বরিশাইল্লা। ঠিক আছে, বাকেরগঞ্জ কি ছিল? বরিশাল। আরে কি রে ভাই, লেখা এমন আছে, বরিশাল। ঠিক আছে, ছিল হচ্ছে বাকেরগঞ্জ। পুন্ড্র, এই পুন্ড্রই ছিল বাংলার যে উত্তরাঞ্চল। কি জিনিস? উত্তরাঞ্চল ছিল হচ্ছে পুন্ড্র। উত্তরাঞ্চল পুন্ড্র নামে পরিচিত ছিল, আর পরবর্তীতে সেটা বরেন্দ্র নামে পরিচিত হয়েছিল। ওকে, পরের প্রশ্নে চলে যায়। হু ইজ ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া? যখন ইন্ডিয়া ভাঙে তখন কে ছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার? বেঞ্জামিন বেঞ্জামিন ইসরায়েল, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, উইলিয়াম ই গ্লাডস্টোন। কে ছিলেন যখন এই ইন্ডিয়া আলাদা হয় তখন? কে ছিলেন? কে ছিলেন ইন্ডিয়া যখন আলাদা হয় তখন কে ছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার? আমরা জানি উইনস্টন চার্চিল ছিলেন কি, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলে, কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। ঠিক আছে, ক্লিমেন্ট অ্যাটলি, ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন এই যখন 1947-এ যখন কি হয়, ইন্ডিয়া আলাদা হয়ে যায়। কিসেরতে ভাই ইন্ডিয়া আলাদা হয়? 1947-এ ইন্ডিয়া কিসেরতে আলাদা হয়? ইন্ডিয়া আলাদা হয় কিসেরতে? ব্রিটিশ মানে আমাদের এই যে তখন ওই পাকিস্তান ইন্ডিয়া যে ভাগাভাগি হয়, ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন ওই সময় ইউকের প্রাইম মিনিস্টার। ওকে, ওয়ার্ল্ডস ফার্স্ট বাজেট ওয়াজ প্রেজেন্টেড, পৃথিবীর প্রথম বাজেট কোন জায়গায় ঘোষণা করা হয়? ইউকে, ফিনল্যান্ড, ইউএসএ, জার্মানি। ইউকেতেই হওয়ার কথা, কারণ ইউকে কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। কি বলা হয়? গণতন্ত্রের সূতিকাগার, মানে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার আর কি। আর নর্মালি পুরাতন যে গণতন্ত্র সেটা শুরু হয়েছিল গ্রিসে। পুরাতন গণতন্ত্র বাছাই করা সেই গণতন্ত্র শুরু হয়েছিল কোথায়? গ্রিসে শুরু হয়েছিল। ওকে, তারপরে আমরা দেখি কি দেখব, দ্য ম্যাস্ট্রিক্ট ট্রিটি অফ 1992, 1992 সালে যে ম্যাস্ট্রিক্ট চুক্তি আছে সেটা, হুইচ অফ দ্য ফলোইং, দ্য ম্যাস্ট্রিক্ট ট্রিটি অফ 1992 ক্রিয়েটেড হুইচ অফ দ্য ফলোইং? দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, দ্য ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, দ্য নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাফটা, দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও। ডাব্লিউটিও তো জীবনেও এই ম্যাস্ট্রিক্ট ট্রিটির মাধ্যমে হয় না, আমরা জানি ম্যাস্ট্রিক্ট ট্রিটির মাধ্যমে হচ্ছে দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। এবং ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে হচ্ছে, ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে হচ্ছে ইউরো যে মুদ্রাটা আছে সেই এক এবং অভিন্ন মুদ্রা ইউরোকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আর সেনজেন চুক্তির মাধ্যমে অবাধ চলাচলের যে পদ্ধতি সেটা তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে এই ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ, ইইউ এটা প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, হুইচ স্ট্রেট ডিভাইডস ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে কোন স্ট্রেট, কোন প্রণালী ইন্ডিয়া আর শ্রীলঙ্কাকে পৃথক করছে? কারা পৃথক করছে বলো?
তাড়াতাড়ি করে বলো যে এটা কারা পৃথক করেছে, বলো তো ভাইয়ারা। আমরা জানি, হ্যাঁ এই তো তোমরা তো অনেকে উত্তর উত্তর দিচ্ছ দেখা যায়। হ্যাঁ, ওকে, তাহলে দেখো যে হুইচ স্ট্রেট ডিভাইডস ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ইন্ডিয়া শ্রীলঙ্কাকে পৃথক করেছে ভাই পক প্রণালী। কোনটা? পক প্রণালী। ঠিক আছে, বেরিং প্রণালী কি করছে? বেরিং প্রণালী হচ্ছে রাশিয়া থেকে ইউএসএ কে পৃথক করেছে বেরিং প্রণালী। ঠিক আছে, বাবেল মানদেব প্রণালী কি করেছে? বাবেল মানদেব প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। এশিয়া টু আফ্রিকা পৃথক করেছে বাবেল মানদেব বা গেট অফ টিয়ার্স। যেটা বাবেল মানদেবের অর্থ কি? অর্থ হচ্ছে গেট অফ টিয়ার্স। এটা হচ্ছে বাবেল মানদেব। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়। হুইচ অফ দ্য ফলোইং ভাইটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং। রক্ত জমাট বাঁধতে হেল্প করে কোন ভিটামিন? ভিটামিন এ, সি, ডি, কে? ডি কে, বলো। রক্ত জমাট বাঁধতে দেখো ভিটামিন সির অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। কি হয় ভাই? স্কারভি। স্কারভি মানে কি? মাড়িতে ঘা। একসময় ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়ে প্রচুর মানুষজন মরে যেত, বিশেষ করে যারা ভয়েসে থাকতো। ভয়েস মানে হচ্ছে যারা জাহাজে থাকতো। আগের নাবিকরা বছরের পর বছর জাহাজে কাটাই দিত। ভাবো মানে কি অবস্থা, 6-7 মাস একটানা জাহাজ, 8-10 মাস, 1 বছর 2 বছর জাহাজে শুধু। এরকম একটা অবস্থা কি হইতো? এই নাবিকদের হইতো। কাজে ওই সময় ভিটামিন সির অভাবে স্কারভি হইতো। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ থাকে, তাই না? ভিটামিন ডি থাকে সূর্যের আলোতে, এবং ভিটামিন ডির অভাবে হাড় ঝুরঝুরা হয়ে যায়, নরম হয়ে যায়। তোমাদের অনেকেরই আছে না হাড়ে ব্যথা? এই যে উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না, নাকি বসলে উঠতে পারে না। হুম, আরে জ্বালা, বড় জ্বালা, কি জানি হাড়ে ব্যথা, মাজায় ব্যথা, এরকম বলে না এই যে হকাররা। এরকম যে ঝামেলাগুলো হয় ভিটামিন ডির কারণে। এছাড়া ভিটামিন কে এর কারণে হচ্ছে রক্ত জমাট